পূজার প্রকৃত সত্য উন্মোচন এবং সেই সাথে অর্ডিনারি গৃহবধূ পারমিতাকে নিয়ে পল্টুর এই অভাবনীয় ও বলিষ্ঠ পদক্ষেপ দেখে রায়বাড়ির প্রতিটি মানুষ থমকে যায়। ধারাবাহিকের এই পর্বে এক অভূতপূর্ব ও টানটান উত্তেজনাময় দৃশ্যপট তৈরি হয়, যেখানে পল্টু নিজের পেছনের সমস্ত অন্যায় ও ভুলের কথা মনে করে তীব্র অনুশোচনায় পুড়ছে। ড্রয়িং রুমের ভরা মজলিসে দাঁড়িয়ে আত্মীয় স্বজনদের চোখের সামনে পল্টু এক চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করে। সে অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় যে পারমিতার সাথে তার বৈবাহিক বিচ্ছেদ কাগজে কলমে কার্যকর হয়ে গেলেও সে এই আইনি বিচ্ছেদকে মনে প্রাণে প্রত্যাখ্যান করছে। সে পারকে আবারও নিজের স্ত্রীর মর্যাদায় বরণ করে একদম নতুনভাবে সংসার সাজাতে চায়। সে বড় বৌমনির হাত ছুঁয়ে এই পবিত্র প্রতিশ্রুতি দেয় যে আগামী দিনে সে পারমিতার চোখে আর এক ফোঁটা জলও পড়তে দেবে না। ভিউয়ার্স, কেমন আছো সবাই? প্রতিদিনের মতো তোমাদের জন্য নিয়ে আসলাম বড়লোক ঘরের ছোট বউ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও একটি কমেন্ট করে দিবে। পর্বের শুরুতে আমরা দেখতে পাই পল্টুর এমন বৈপ্লবিক কথা শুনে রায়বাড়ির কয়েকজন প্রাচীনপন্থী ও বয়োজ্যেষ্ঠ সদস্য আক্ষরিক অর্থেই আকাশ থেকে পড়েন। তাদের ধারণা হতে থাকে পারমিতা নিশ্চয়ই কোনো কুহক বা তুকতাক করে পল্টুর বুদ্ধি এক্কেবারে লোপ করে দিয়েছে। ঠিক সেই মুহূর্তে ছোট মামু পিসিমোদের এই অমূলক ধারণার তীব্র বিরোধিতা করে পারমিতার ঢাল হয়ে দাঁড়ান। তিনি কড়া গলায় বলেন যে পারমিতার যদি সত্যিই কোনো ছলচাতুরি বা কালাজাদুর আশ্রয় নেওয়ার মানসিকতা থাকত, তবে সে তো অনেক বছর আগেই তা করতে পারত। আসলে এই দাম্ভিক রায়বাড়ির অহংকারী মানুষদের অন্ধচোখ দুটোকে টেনে খুলে দিয়েছে পূজা ম্যাডামের মতো এক উচ্চশিক্ষিতা ও বিদুষী নারী। সেই এই বাড়ির সমাজকে আঙুল দিয়ে শিখিয়ে গেছে যে দাম্পত্যের প্রকৃত সংজ্ঞা কী এবং পারস্পরিক সম্মান কাকে বলে। এরপর পল্টু আর এক মুহূর্ত দ্বিধা না করে সকলের সামনে এগিয়ে গিয়ে পারমিতার হাত দুটো নিজের হাতের মুঠোয় চেপে ধরে সজল চোখে ক্ষমা ভিক্ষা করে। সে অকপটে কবুল করে যে সে নিজের অহংকারে পারকে প্রতিটা মুহূর্তে লাঞ্ছিত ও হেয় প্রতিপন্ন করেছে। কিন্তু গত কয়েকদিনের এই অবিশ্বাস্য ঘটনাগুলো তাকে যে কঠিন বাস্তবতার পাঠ দিয়েছে তা তার জীবনের চেনা চিন্তাভাবনাকে চিরতরে বদলে দিয়েছে। পল্টুর মুখে এমন হৃদয়ের কথা শুনে পারমিতা নিজের চোখের জল আর ধরে রাখতে পারে না। সে অত্যন্ত আবেগাপ্লুত হয়ে পড়ে এবং কাপা গলায় জানায় যে আজ তার জীবনের সবচেয়ে বড় ও গৌরবের একটা দিন, কারণ যে সুখে শান্তির সংসারটাকে চিরতরে ধ্বংস করার জন্য চারপাশের মানুষ নানাবিধ কুৎসিত চক্রান্ত বুনেছিল, পূজা ম্যাডামের অসামান্য অবদানের কারণেই আজ সেই হারিয়ে যাওয়া ঘর সে নতুন করে ফিরে পেল। এই আনন্দের মাঝে পারমিতা আর পল্টু দুজনেই বাড়ির মেজদিদির প্রতি তাদের অন্তরের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করে। পল্টু সবার সামনে দাঁড়িয়ে অকপটে স্বীকার করে যে মেজদিদির ভেতরে অসীম প্রতিভা আর মানবিক গুণাবলী লুকিয়ে রয়েছে, কিন্তু এই স্বার্থপর পরিবারের কোনো সদস্যই কোনোদিন তাকে বিকশিত হওয়ার বা নিজের যোগ্য সম্মান পাওয়ারও ন্যূনতম সুযোগটুকুও দেয়নি। অন্যদিক রায়বাড়ির সেই বয়োজ্যেষ্ঠ মামি এই অভাবনীয় পরিবর্তন আর নিজের চক্রান্তের হার কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। তিনি প্রচণ্ড ক্রোধে ও অপমানে ফেটে পড়েন। তিনি পল্টুকে লক্ষ্য করে অত্যন্ত কড়া সুরে বলেন যে তাকে যেন এই মুহূর্তেই কোনো বৃদ্ধাশ্রমে রেখে আসা হয়, কারণ এই কলিযুগের আধুনিক রীতিনীতি আর বেহায়াপনা সহজ করা তার মতো রক্ষণশীল মানুষের পক্ষে একেবারেই অসম্ভব। তবে পল্টু এবার আর কোনো রকম ভদ্রতার খাতিরে চুপ করে থাকে না। সে অত্যন্ত স্পষ্ট ও দৃঢ় ভাষায় মামিকে জানিয়ে দেয় যে তার স্ত্রী আর তার এই সংসারটা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয় এবং জীবনের শেষ দিন পর্যন্ত সে তার জীবনসঙ্গিনীর সাথেই ঘর করবে। সে মামিকে বেশ কড়া ভাষায় শুনিয়ে দেয় যে ঘরের আপনজনেরা যদি একটু সুখে শান্তিতে বাঁচতে চায়, তবে তা দেখে অন্যদের মনে এমন হিংসা বা ঈর্ষার আগুন জ্বলাটা মোটেও উচিত নয়। পারিবারিক এই মনস্তাত্ত্বিক লড়াই এখানেই থমকে যায় না। অর্জুনও আর হাত গুটিয়ে বসে না থেকে মোক্ষম সুযোগে মামির আসল কুটিল রূপটা ভরা মজলিসে টেনে বের করে আনে। সে সবার সামনে আঙুল তুলে সোজা বলে দেয় যে এই মামিই প্রথম থেকে সব সময় রায়বাড়ির অন্দরমহলে ভাঙন ধরানোর চেষ্টা করে গেছেন এবং অহনার ভালো মানুষের সুযোগ নিয়ে তার বিরুদ্ধেও নানাবিধ নোংরা ষড়যন্ত্রের জাল বুনেছেন। পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার উপক্রম হলে বুদ্ধিমতী পারমিতা নিজেই এগিয়ে আসে এবং বাড়ির বয়স্ক সদস্যদের শান্ত হওয়ার অনুরোধ জানায়। সে পরামর্শ দেয় যে
তাদের মনে জমে থাকা অস্বস্তি আর ক্ষোভ দূর করার জন্য এখন অন্তত কিছুদিন তাদের ঈশ্বরের নাম জপে মনকে শান্ত রাখা উচিত, যাতে সংসারের এই শান্তি বিঘ্নিত না হয়। এরপর রায়বাড়ির সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন সদস্য একজোট হয়ে এই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন যে তারা প্রত্যেকে মিলে পূজা ম্যাডামকে রায়বাড়ির সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে তারা এখনই পূজা ম্যাডামকে কৃতজ্ঞতা জানাতে ছুটবেন, কারণ আর মাত্র অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি বিমানের উদ্দেশ্যে বিমানবন্দরের দিকে রওনা হয়ে যাবেন। ঠিক তখনই গল্পের সেই অবিস্মরণীয় এবং সবচেয়ে বড় জাদুকরী মোড়টি দর্শকদের সামনে ভেসে ওঠে। পুরো রায় পরিবার যখন তাড়াহুড়ো করে কাশীপুর পুলিশ ফাঁড়ির চত্বরে এসে পৌঁছায়, তখন ভেতরের দৃশ্য দেখে তাদের সকলের চোখ আক্ষরিক অর্থেই কপালে উঠে যায়। তারা দেখতে পান সুসজ্জিত পুলিশের পোশাকে এক অনন্য ব্যক্তিত্ব নিয়ে দাঁড়িয়ে আছেন স্বয়ং পূজা ম্যাডাম। হ্যাঁ, তিনি কোনো অপরাধী বা প্রতারক নন, বরং রাষ্ট্রের এক উচ্চপদস্থ চৌকস পুলিশ অফিসার। দেশের অখণ্ডতা ও নিরাপত্তার স্বার্থে একটি অত্যন্ত গোপনীয় ও জটিল মিশনের খাতিরেই তাঁকে এই সরল পরিবারটির সাথে এসে ওই অহংকারী, কর্কশ ও জেদি নারীর ছদ্মবেশ ধারণ করতে হয়েছিল। অরূপ ওরফে পল্টু নিজের ভুল পুরোপুরি উপলব্ধি করতে পেরে অফিসার পূজার সামনে গিয়ে সজল চোখে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করে এবং তাকে জীবনের সবচেয়ে মূল্যবান বাস্তব পাঠটি দেওয়ার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানায়। পল্টুর অনুশোচনা দেখে অফিসার পূজা তখন এক অসাধারণ ও জীবনমুখী দর্শনের অবতারণা করেন। তিনি মানব জীবনকে একটি ফুটবল খেলার মাঠের সাথে তুলনা করে বলেন যে সফলতার গোলপোস্টটি সবার থেকে অনেক দূরে থাকে এবং প্রতিটি মানুষই নিজের স্বপ্নরূপী বলটিকে সেই লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য অবিরাম লড়াই করে যায়। তিনি পল্টুকে অত্যন্ত সহজ ভাষায় বুঝিয়ে দেন যে পারমিতাকে যদি সে প্রথম থেকেই উপযুক্ত সহযোগিতা ও মানসিক জোর দিতন, তবে পারোয়াজ সমাজের বুকে অনেক দূর এগিয়ে যেতে পারত। তিনি রায়বাড়ির পুরুষতান্ত্রিক মানসিকতার মূলে আঘাত করে স্পষ্ট ভাষায় এটাও বুঝিয়ে দেন যে নারীদের কোনো ঘরের কানা দাসী বা হুকুমের রোবট ভাবাটা চরম মূর্খতা। প্রতিটি মেয়েরই সমাজে নিজস্ব একটা স্বতন্ত্র সত্তা ও আত্মপরিচয় থাকে, যা তারা নিজেদের যোগ্যতা ও কাজের মাধ্যমেই ফুটিয়ে তোলে। পারমিতাও এতদিন ধরে মনে মনে পূজার প্রতি যে রাগ, ক্ষোভ আর অভিমান জমিয়ে রেখেছিলেন, তার জন্য হাত জোড় করে অফিসার পূজার কাছে ক্ষমা চেয়ে নেয়। অবশেষে সমস্ত ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে একগাল হাসিমুখে পূজা ম্যাডাম রায় পরিবারকে বিদায় জানান এবং নিজের দেশ রক্ষার মহান দায়িত্বে সগৌরবে ফিরে যান। কাহিনীর মোড় এরপরই গল্পের পটভূমি কিছুটা পরিবর্তন করে। এরপরই পর্দায় ভেসে ওঠে এক নতুন ভোরের দৃশ্য, যেখানে বাড়ির নারী সদস্যরা এখন সম্পূর্ণ নিজেদের যোগ্যতায় মাথা উঁচু করে বাঁচার এক নতুন সংগ্রামে নেমেছেন। তারা সকলে বসার ঘরের অন্দরে গোল হয়ে বসে পরম মমতায়ে মাটি দিয়ে নিখুঁত প্রতিমা তৈরির কাজে মগ্ন রয়েছে। কাজের মাঝেই মামিমা অত্যন্ত আনন্দের সাথে বাকিদের জানান যে তাদের এই ছোট উদ্যোগের কাছে ইতিমধ্যেই 500 পিস মৃৎশিল্পের এক বিশাল বরাত এসে পৌঁছেছে। এই বিপুল পরিমাণ কাজের চাপ দেখে দলের একজন সদস্য পরামর্শ দেয় যে এত কম সময়ে অর্ডার সাপ্লাই দেওয়ার জন্য বাজার বা বাইরের কোনো দোকান থেকে কিছু তৈরি মূর্তি কিনে এনে চালিয়ে দেওয়া হোক। কিন্তু মামিমা অত্যন্ত কড়া ও গম্ভীর কণ্ঠে সেই জালিয়াতির প্রস্তাব এক নিমেষে খারিজ করে দেন। তিনি অত্যন্ত গর্বের সাথে বুক চিতিয়ে বলেন যে তাদের নিজেদের হাতের এই নিপুণ কারুকার্য ও সততাই হলো তাঁদের ব্যবসার আসল বুনিয়াদ। প্রয়োজনে তারা কাজ শেষ করার জন্য বাইরে থেকে আরও কিছু দিন মজুর বা বাড়তি কারিগর ভাড়া করে আনবেন, কিন্তু নিজেদের তৈরি পণ্যের গুণগত মানের সাথে কোনো অবস্থাতেই কোনো রকম আপোস করবেন না। কারণ নিজেদের মেহনত আর সততার মূল্য যদি তারা নিজেরা দিতে না শেখেন, তবে বাইরের দুনিয়ার কোনো মানুষই তাদের সেই কাজের মর্যাদা দেবে না। রায়বাড়ির এই লড়াকু মহিলাদের স্বনির্ভর হওয়ার অদম্য জেদ এবং নিজেদের আত্মপরিচয়ের প্রতি এই অগাধ সম্মান পুরো ধারাবাহিকের কাহিনীকে এক অনন্য ও অনুকরণীয় উচ্চতায় পৌঁছে দিয়েছে। পারমিতার সেই শান্ত ও ঈশ্বর বিশ্বাসী কথার পর ড্রয়িং রুমের উত্তপ্ত পরিবেশ কিছুটা থিতু হয়। ঠিক তখনই অর্জুন ঘড়ির দিকে তাকিয়ে চমকে উঠে বলে, আরে আমরা এখানে ঝগড়া করছি, অথচ আর মাত্র আধ ঘন্টার মধ্যে পূজা ম্যাডাম কাশীপুর ছেড়ে চিরতরে চলে যাচ্ছেন। আমাদের এখনই ওনাকে ধন্যবাদ জানাতে যাওয়া উচিত। এই কথা শোনা মাত্রই
পল্টু, পারমিতা, অহনা এবং অর্জুন এক মুহূর্ত সময় নষ্ট না করে গাড়ি নিয়ে সোজা কাশীপুর রেল স্টেশন আর লোকাল পুলিশ ফাঁড়ির দিকে রওনা দেয়। তাদের উদ্দেশ্য, যে মানুষটি নিজের জীবন বাজি রেখে এই রায়বাড়ির এত বড় উপকার করে গেল, তাকে শেষবারের মতো কৃতজ্ঞতা জানানো। কিন্তু তারা যখন কাশীপুর থানার সদর দপ্তরে এসে পৌঁছায়, তখন সেখানে পূজা ম্যাডামকে সাধারণ পোশাকে নয়, বরং খোদ পুলিশের হাই প্রোফাইল খাকি পোশাকে দেখে পুরো রায় পরিবারের সকলের পা থেকে মাথা পর্যন্ত যেন এক মস্ত বড় কারেন্টের শট লাগে। হ্যাঁ, পূজা ম্যাডাম আসলে কোনো সাধারণ সমাজকর্মী বা মেজদার সাজানো স্ত্রী ছিলেন না। তিনি ছিলেন ন্যাশনাল সিক্রেট সার্ভিসের একজন ডাক সাইটে আন্ডার কভার পুলিশ অফিসার। দেশের সুরক্ষার খেতিরে এই এলাকায় লুকিয়ে থাকা এক কুখ্যাত অপরাধ চক্রের শিকড় উপরে ফেলতেই তাকে রায়বাড়িতে ওই রূপ ও অহংকারী মহিলার নাটক করতে হয়েছিল। পল্টু নিজের সব ভুল বুঝতে পেরে অফিসার পূজার সামনে গিয়ে হাত জোর করে সজল চোখে ক্ষমা চায় এবং তাকে জীবনের সবচেয়ে বড় শিক্ষা দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে। পূজা তখন পল্টুর কাঁধে হাত দিয়ে এক অনবদ্য দর্শন উগরে দিয়ে বলে, জীবনটা হলো একটা ফুটবল মাঠের মতো পল্টুদা, যেখানে গোল পোস্ট অনেক দূরে থাকে আর সবাই নিজের নিজের স্বপ্নের বলটাকে সেখানে পৌঁছে দেওয়ার জন্য অবিরাম লড়াই করে। তুমি যদি পারমিতাকে প্রথম থেকে এভাবে সাপোর্ট করতে, তবে সে আজ সমাজের বুকে অনেক গোল দিয়ে অনেক দূর এগিয়ে যেত। মনে রেখো, মেয়েরা কোনো ঘরের কেনা গোলাম বা চাবির পুতুল নয়। তাদের নিজস্ব একটা পরিচয় থাকে, যা তারা নিজেদের কাজের মাধ্যমে তৈরি করে। অফিসার পূজার এই সিংহী সুলভ ও অনুপ্রেরণামূলক বাণী শুনে রায়বাড়ির পুরুষদের অহংকার যেন এক নিমেষে ধুলোয় মিশে যায়। পারমিতাও এতদিন ধরে মনে মনে পূজার প্রতি যে তীব্র রাগ আর অভিমান জমিয়ে রেখেছিল, তা ভুলে গিয়ে হাত জোড় করে তার কাছে ক্ষমা চেয়ে নেয়। পূজা হাসি মুখে পারমিতাকে জড়িয়ে ধরে বলে, তোমার মতো সৎ মেয়ের জয় সব সময়ই হবে পারো। এখন থেকে নিজের সংসার আর নিজের অধিকার বুঝে নিতে শেখো। অবশেষে পুরো রায় পরিবারকে এক বুক তৃপ্তি আর হাসি মুখের বিদায় জানিয়ে লেডি অফিসার পূজা নিজের গাড়িতে সাইরেন বাজিয়ে নতুন কোনো মিশনে রওনা হয়ে যান। কাহিনীর মোড় ঘুরে এরপরই পর্দায় ভেসে ওঠে এক নতুন ও আলো ঝলমলে সকালের দৃশ্য, যেখানে রায়বাড়ির ঘরের মহিলারা আর শুধু রান্নাবান্না বা ঘরের চার দেওয়ালে বন্দী নেই। তারা এখন সম্পূর্ণ নিজেদের পায়ে দাঁড়ানোর এক নতুন লড়াইয়ে নেমে পড়েছেন। বসার ঘরের এক কোণে পারমিতা, অহনা এবং বাড়ির ছোট ছোট মেয়েরা একসাথে বসে পরম মমতায় মাটির চমৎকার সব হস্তশিল্প ও মূর্তি গড়ার কাজে মগ্ন রয়েছে। ঠিক তখনই মেজমামিমা অত্যন্ত আনন্দের সাথে এক বিরাট খাম হাতে নিয়ে ঘরে প্রবেশ করেন এবং জানান যে তাঁদের এই মাটির কাজের সুনাম চারদিকে ছড়িয়ে পড়ায় খোদ শহর থেকে ৫০৯ পুরো ৫২০টি মূর্তির একটি বিশাল বড় কর্পোরেট অর্ডার এসেছে। এই বিপুল পরিমাণ কাজের চাপ দেখে পিসিমা পাশ থেকে কুটিল হেসে প্রস্তাব দেন, এত কম সময়ে তোরা এত মূর্তি বানাবি কি করে? তার চেয়ে বরং বাইরের সস্তা দোকান থেকে কিছু মূর্তি কিনে এনে আমাদের লেবেল লাগিয়ে সাপ্লাই দিয়ে দে। কিন্তু মেজমামিমা এবার আর চুপ থাকেন না। তিনি অত্যন্ত কড়া ও গর্বিত ভাষায় সেই জালিয়াতির প্রস্তাব নাকচ করে দিয়ে বলেন, একদম না পিসিমা, আমাদের হাতের এই খাঁটি কারিগরিই হলো আমাদের আসল পরিচয়। প্রয়োজনের আমরা দিনরাত এক করে খাটব, অতিরিক্ত লোক নিয়োগ করব, কিন্তু নিজেদের সততা আর কাজের কোয়ালিটির সাথে কোনো আপোস করব না। কারণ নিজেদের কাজের কদর যদি আমরা নিজেরা না করি, তবে বাইরের দুনিয়ার কেউ আমাদের সম্মান করবে না। রায়বাড়ির এই লড়াকু মহিলাদের আত্মনির্ভরতা এবং নিজেদের স্বাবলম্বী পরিচয়ের প্রতি এই অগাধ সম্মান পুরো ধারাবাহিকের গল্পকে এক অনন্য ও অনুকরণীয় উচ্চতায় পৌঁছে দেয়। সবার মনে তখন একটাই তাগিদ, পূজাম জাডামকে শেষবারের মতো কৃতজ্ঞতা জানাতেই হবে, কারণ আর মাত্র অল্প কিছু সময়ের মধ্যেই তিনি বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়ে দেবেন। ঠিক তখনই ধারাবাহিকের গল্পে এসে হাজির হয় সেই পরম কাঙ্ক্ষিত ও অবিশ্বাস্য ম্যাজিক মোমেন্ট। পুরো রায় পরিবার যখন হন্তদন্ত হয়ে কাশীপুর পুলিশ ফাঁড়ির ভেতরে এসে পৌঁছায়, তখন ভেতরের দৃশ্য দেখে তাঁদের প্রত্যেকের চোখ আক্ষরিক অর্থেই কপালে উঠে যায়। তারা দেখেন সাধারণ কোনো পোশাকে নয়, বরং পুলিশের হাই প্রোফাইল খাকি পোশাকে এক অনন্য ব্যক্তিত্ব নিয়ে দাঁড়িয়ে আছেন স্বয়ং পূজা ম্যাডাম। হ্যাঁ, তিনি কোনো প্রতারক নন, বরং রাষ্ট্রের এক অত্যন্ত চৌকস পুলিশ অফিসার। দেশের অখণ্ডতা ও অভ্যন্তরীণ সুরক্ষার খাতিরে একটি অত্যন্ত জটিল ও বিশেষ আন্ডারকভার মিশনের জন্যই তাকে এই সরল পরিবারটির সাথে এসে ওই অহংকারী রুক্ষ ও জেদি নারীর ছদ্মবেশ ধারণ করতে হয়েছিল। অরূপ ওরফে পল্টু নিজের সব ভুল বুঝতে পেরে অফিসার পূজার সামনে গিয়ে সজল চোখে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করে এবং তাকে জীবনের সবচেয়ে বড় বাস্তব
পাঠটি দেওয়ার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানায়। পল্টুর এমন অনুশোচনা দেখে অফিসার পূজা তখন এক অসাধারণ ও জীবনমুখী দর্শনের অবতারণা করেন। তিনি মানুষের জীবনকে একটি ফুটবল খেলার মাঠের সাথে তুলনা করে বলেন যে সফলতার গোল পোস্টটি সবার থেকে অনেক দূরে থাকে এবং প্রতিটি খেলোয়াড়ই নিজের স্বপ্নরূপী বলটিকে সেই লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য অবিরাম কসরত করে যায়। তিনি পল্টুকে অত্যন্ত সহজ ভাষায় বুঝিয়ে দেন যে পারমিতাকে যদি সে প্রথম থেকেই উপযুক্ত সহযোগিতা ও মানসিক জোর দিত, তবে পারো আজ সমাজের বুকে অনেক গোল দিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারত। তিনি রায়বাড়ির পুরুষতান্ত্রিক মানসিকতার মূলে আঘাত করে স্পষ্ট ভাষায় এটাও বুঝিয়ে দেন যে নারীদের কোনো ঘরের কেনা দাসী বা হুকুমের রোবট ভাবাটা চরম মূর্খতা। প্রতিটি মেয়েরই সমাজে নিজস্ব একটা স্বতন্ত্র সত্তা ও আত্মপরিচয় থাকে, যা তারা নিজেদের মেধা ও কাজের মাধ্যমেই ফুটিয়ে তোলে। পারমিতাও এতদিন ধরে মনে মনে পূজার প্রতি যে রাগ, ক্ষোভ আর অভিমান জমিয়ে রেখেছিল, তার জন্য হাত জোড় করে অফিসার পূজার কাছে ক্ষমা চেয়ে নেয়। অবশেষে সমস্ত ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে একগাল হাসি মুখে পূজা ম্যাডাম রায় পরিবারকে বিদায় জানান এবং নিজের দেশ রক্ষার মহান ডিউটিতে সগৌরবে ফিরে যান। গল্পের পটভূমি কিছুটা পরিবর্তন করে এরপরই পর্দায় ভেসে ওঠে এক নতুন দৃশ্য, যেখানে বাড়ির নারী সদস্যরা এখন সম্পূর্ণ নিজেদের যোগ্যতায় মাথা উঁচু করে বাঁচার এক নতুন সংগ্রামে নেমেছেন। তারা সকলে বসার ঘরের অন্দরে গোল হয়ে বসে পরম মমতায় মাটি দিয়ে নিখুঁত প্রতিমা তৈরির কাজে মগ্ন রয়েছেন। কাজের মাঝেই মামিমা অত্যন্ত আনন্দের সাথে বাকিদের জানান যে তাদের এই ছোট উদ্যোগের কাছে ইতিমধ্যেই 500 পিস মৃৎশিল্পের এক বিশাল বড় অর্ডার এসে পৌঁছেছে। এই বিপুল পরিমাণ কাজের চাপ দেখে দলের একজন সদস্য পরামর্শ দেয় যে এত কম সময়ে অর্ডার সাপ্লাই দেওয়ার জন্য বাজার বা বাইরের কোনো দোকান থেকে কিছু তৈরি মূর্তি কিনে এনে চালিয়ে দেওয়া হোক। কিন্তু মামিমা অত্যন্ত কড়া ও গম্ভীর কণ্ঠে সেই জালিয়াতির প্রস্তাব এক নিমেষে খারিজ করে দেন। তিনি অত্যন্ত গর্বের সাথে বুক চিতিয়ে বলেন যে তাঁদের নিজেদের হাতের এই নিপুণ কারুকার্য ও নিজস্ব কারিগরিই হলো তাঁদের ব্যবসার আসল পরিচয়। প্রয়োজনে তারা কাজ শেষ করার জন্য বাইরে থেকে আরও কিছু বাড়তি কারিগর ভাড়া করে আনবেন, কিন্তু নিজেদের তৈরি পণ্যের গুণগত মানের সাথে কোনো অবস্থাতেই কোনো রকম আপোষ করবেন না। কারণ নিজেদের মেহনত আর সততার মূল্য যদি তারা নিজেরা দিতে না শেখেন, তবে বাইরের দুনিয়ার কোনো মানুষই তাঁদের সেই কাজের মর্যাদা দেবে না। রায়বাড়ির এই লড়াকু মহিলাদের স্বনির্ভর হওয়ার অদম্য জেদ এবং নিজেদের আত্মপরিচয়ের প্রতি এই অগাধ সম্মান পুরো ধারাবাহিকের কাহিনীকে এক অনন্য ও অনুকরণীয় উচ্চতায় পৌঁছে দিয়েছে। প্রিয় স্বজনদের চোখের সামনে পল্টু এক অনড় ও চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করে। সে অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় যে পারমিতার সাথে তার বৈবাহিক বিচ্ছেদ কাগজে কলমে কার্যকর হয়ে গেলেও সে এই আইনি বিচ্ছেদকে মনে প্রাণে প্রত্যাখ্যান করছে। সে পারোকে আবারও নিজের স্ত্রীর মর্যাদায় বরণ করে একদম নতুনভাবে সংসার সাজাতে চায়। সে বড় বৌমণির হাত ছুঁয়ে এই পবিত্র প্রতিশ্রুতি দেয় যে আগামী দিনে সে পারমিতার চোখে আর এক ফোঁটা জলও পড়তে দেবে না। পল্টুর এমন বৈপ্লবিক কথা শুনে রায়বাড়ির কয়েকজন প্রাচীনপন্থী ও বয়োজ্যেষ্ঠ সদস্য আক্ষরিক অর্থেই আকাশ থেকে পড়েন। তাদের ধারণা হতে থাকে পারমিতা নিশ্চয়ই কোনো কুহক বা কালা জাদুর আশ্রয় নিয়ে পল্টুর বুদ্ধি এক্কেবারে লোপ করে দিয়েছে। ঠিক সেই মুহূর্তে ছোট মামু পিসিমোদে এই অমূলক ধারণার তীব্র বিরোধিতা করে পারমিতার ঢাল হয়ে দাঁড়ান। তিনি কড়া গলায় বলেন যে পারমিতার যদি সত্যিই কোনো ছলচাতুরি বা তুকতাকের আশ্রয় নেওয়ার মানসিকতা থাকত, তবে সে তো অনেক বছর আগেই তা করতে পারত। আসলে এই দাম্ভিক রায়বাড়ির অন্ধ মানুষদের চোখ দুটোকে টেনে খুলে দিয়েছে পূজা ম্যাডামের মতো এক উচ্চশিক্ষিতা ও বিদুষী নারী। সেই এই বাড়ির সমাজকে আঙুল দিয়ে শিখিয়ে গেছে যে দাম্পত্যের প্রকৃত সংজ্ঞা কি এবং পারস্পরিক সম্মান কাকে বলে। এরপর পল্টু আর এক মুহূর্ত দ্বিধা না করে সকলের সামনে এগিয়ে গিয়ে পারমিতার হাত দুটো নিজের হাতের মুঠোয় চেপে ধরে সজল চোখে ক্ষমা ভিক্ষা করে। সে অকপটে কবুল করে যে সে নিজের অহংকারে পারোকে প্রতিটা মুহূর্তে লাঞ্ছিত ও হেয় প্রতিপন্ন করেছে, কিন্তু গত কয়েকদিনের এই অবিশ্বাস্য ঘটনাগুলো তাকে যে কঠিন বাস্তবতার পাঠ দিয়েছে তা তার জীবনের চেনা চিন্তা ভাবনাকে চিরতরে বদলে দিয়েছে। পল্টুর মুখে এমন হৃদয়ের কথা শুনে পারমিতা নিজের চোখের জল আর ধরে রাখতে পারে না। সে অত্যন্ত আবেগাপ্লুত হয়ে পড়ে এবং কাপা গলায় জানায় যে আজ তার অত্যন্ত গৌরবের একটা দিন, কারণ যে সুখে শান্তির সংসারটাকে চিরতরে ধ্বংস করার জন্য চারপাশের মানুষ নানাবিধ কুৎসিত চক্রান্ত বুনেছিল, পূজা ম্যাডামের অসামান্য অবদানের কারণেই আজ সেই হারিয়ে যাওয়া ঘর সে নতুন করে ফিরে পেল। এই আনন্দের মাঝে পারমিতা আর পল্টু দুজনেই বাড়ির মেজ দিদির প্রতি তাদের অন্তরের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করে। পল্টু
সবার সামনে দাঁড়িয়ে অকপটে স্বীকার করে যে মেজ দিদির ভেতরে প্রতিভা আর মানবিক গুণাবলী লুকিয়ে রয়েছে, কিন্তু এই স্বার্থপর পরিবারের কোনো সদস্যই কোনোদিন তাকে বিকশিত হওয়ার বা নিজের যোগ্য সম্মান পাওয়ার ন্যূনতম সুযোগটুকুও দেয়নি। অন্যদিক রায়বাড়ির সেই বয়োজ্যেষ্ঠ মামি এই অভাবনীয় পরিবর্তন আর নিজের চক্রান্তের হার কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। তিনি প্রচণ্ড ক্রোধে ও অপমানে ফেটে পড়েন। তিনি পল্টুকে লক্ষ্য করে অত্যন্ত কড়া সুরে বলেন যে তাকে যেন এই মুহূর্তেই কোনো বৃদ্ধাশ্রমে রেখে আসা হয়, কারণ এই কলিযুগের আধুনিক রীতিনীতি আর বেহায়াপনা সহ্য করা তার পক্ষে একেবারেই অসম্ভব। তবে পল্টু এবার আর কোনো রকম ভদ্রতার খাতিরে চুপ করে থাকে না। সে অত্যন্ত স্পষ্ট ও দৃঢ় ভাষায় মামিকে জানিয়ে দেয় যে তার স্ত্রী আর তার এই সংসারটা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয় এবং জীবনের শেষ দিন পর্যন্ত সে তার জীবনসঙ্গিনীর সাথেই ঘর করবে। সে মামিকে বেশ কড়া ভাষায় শুনিয়ে দেয় যে ঘরের আপনজনেরা যদি একটু সুখে শান্তিতে বাঁচতে চায় তবে তা দেখে অন্যদের মনে এমন হিংসা বা ঈর্ষার আগুন জ্বলাটা মোটেও উচিত নয়। পারিবারিক এই মনস্তাত্ত্বিক লড়াই এখানেই থমকে যায় না। অর্জুনও আর হাত গুটিয়ে বসে না থেকে মোক্ষম সুযোগে মামির আসল কুটিল রূপটা ভরা মজলিসে টেনে বের করে আনে। সে সবার সামনে আঙুল তুলে সোজা বলে দেয় যে এই মামিই প্রথম থেকে সব সময় রায়বাড়ির অন্দর মহলে ভাঙন ধরানোর চেষ্টা করে গেছে এবং অহনার ভালো মানুষের সুযোগ নিয়ে তার বিরুদ্ধেও নানাবিধ নোংরা ষড়যন্ত্রের জাল বুনেছেন। পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার উপক্রম হলে বুদ্ধিমতী পারমিতা নিজেই এগিয়ে আসে এবং বাড়ির বয়স্ক সদস্যদের শান্ত হওয়ার অনুরোধ জানায়। সে পরামর্শ দেয় যে তাদের মনে জমে থাকা অস্বস্তি আর ক্ষোভ দূর করার জন্য এখন অন্তত কিছুদিন তাদের ঈশ্বরের নাম জপে মনকে শান্ত রাখা উচিত, যাতে সংসারের এই শান্তি বিঘ্নিত না হয়। এরপর রায়বাড়ির সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন সদস্য একজোট হয়ে এই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন যে তারা প্রত্যেকে মিলে পূজা ম্যাডামকে পল্টুর অনুতাপ দেখে। অফিসার পূজা তখন এক অসাধারণ ও গভীর জীবনবোধের কথা বলেন। তিনি মানুষের জীবনকে একটি ফুটবল খেলার মাঠের সাথে তুলনা করে বোঝান যে লক্ষ্যের গোলপোস্টটি বেশ কিছুটা দূরেই থাকে এবং প্রত্যেকেই নিজের লালিত স্বপ্নের বলটিকে সেই সীমানায় পৌঁছে দিতে অবিরত চেষ্টা করে। তিনি পল্টুকে পরিষ্কার বুঝিয়ে দেন যে পারমিতাকে যদি সে প্রথম থেকেই এভাবে আগলে রাখত ও সমর্থন করত তবে পারো আজ সমাজের বুকে অনেক দূর এগিয়ে যেতে পারত। তিনি সবাইকে এটাও মনে করিয়ে দেন যে মেয়েদের কোনো কেনা দাসী বা রোবটের মতো জড়বস্তু ভাবাটা মস্ত বড় ভুল। প্রতিটি নারীর নিজস্ব এক স্বকীয় সত্তা থাকে যা তারা নিজেদের প্রতিভা ও কাজের মাধ্যমেই গড়ে তোলে। পারমিতাও এতদিন ধরে মনের কোণে জমে থাকা সব রাগ আর ক্ষোভের জন্য হাত জোড় করে অফিসার পূজার কাছে দুঃখ প্রকাশ করে। সবশেষে মৃদু হেসে পূজা ম্যাডাম তাদের কাছ থেকে বিদায় নেন এবং দেশের স্বার্থে নিজের কর্তব্যে ফিরে যান। দৃশ্যপট কিছুটা বদলে এরপর দেখা যায় রায়বাড়ির নারী সদস্য যারা এখন নিজেদের পায়ে দাঁড়ানোর এক নতুন সংগ্রামে নেমে পড়েছেন। তারা ঘরের মেঝেতে গোল হয়ে বসে পরম মমতায় মাটি দিয়ে নিখুঁত প্রতিমা ও কারুশিল্প তৈরির কাজে মগ্ন। কাজের মাঝেই মামিমা বেশ আনন্দের সাথে সবাইকে খবর দেন যে তাদের হাতের কাজের খাতিরে ইতিমধ্যেই 500টি মূর্তির এক বিরাট বড় অর্ডার এসেছে। সেই বিপুল কাজের চাপ সামলাতে পরিবারের একজন পরামর্শ দেয় যে এত কম সময়ে কাজ শেষ করতে বাজার থেকে কিছু তৈরি মূর্তি কিনে এনে চালিয়ে দেওয়া হোক, কিন্তু মামিমা বেশ কঠোরভাবে সেই জালিয়াতির প্রস্তাব নাকচ করে দেন। তিনি গর্বের সাথে ঘোষণা করেন যে তাদের নিজেদের হাতের নিখুঁত শৈল্পিক কারিগরিই হলো তাদের আসল পরিচয়। দরকারে তারা বাইরে থেকে আরও বাড়তি লোক জোগাড় করে আনবেন, কিন্তু নিজেদের কাজের মানের সাথে কোনো অবস্থাতেই কোনো আপোষ করবেন না, কারণ নিজেদের মেহনতের কদর যদি তারা নিজেরা না করতে শেখে তবে বাইরের দুনিয়ার কেউ তাদের সম্মান দেবে না। ঘরের এই লড়াকু নারীদের স্বনির্ভরতা এবং নিজের যোগ্যতার প্রতি এই অগাধ শ্রদ্ধা পুরো ধারাবাহিকের কাহিনীকে এক অন্যরকম অনন্য উচ্চতায় নিয়ে গেছে। ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। বড়লোক ঘরের ছোট বউ এপিসোড দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। সবার আগে ভিডিওটি দেখতে ধন্যবাদ।